আচ্ছা, যেটা বলতেছিলাম, তো কোড হচ্ছে যেখানে মানে একটা টেক্সট ফাইলে লিখে তারপর এটা কম্পাইলার। আচ্ছা, কম্পাইলার হচ্ছে কয়েক ধরনের আছে, মানে কয়েকটা আছে। যেমন অনেক সবচেয়ে কমন যেটা ব্যবহার মানে করা হয় সেটা হচ্ছে জিসিসি। আর আরেকটা সেটা আচ্ছা, হচ্ছে এখানে হ্যাঁ, বুঝি নাই কথা। কম্পাইলার কম্পাইলার মানে কি এটা বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ। আম, কারণ আমাদের যে কোনো মানে শুরুতেই বলা হচ্ছে কম্পাইলার ইউজ করা হয়, কিন্তু এটার জিনিসটা কি? আচ্ছা, আচ্ছা, যেমন ধরো, তো তোমার কি এইচটিএমএল এর সাথে কোনো পরিচিতি আছে? হ্যাঁ, করছে আচ্ছা, HTML। আচ্ছা। তো এইচটিএমএল এ যেমন হচ্ছে আহ, ধরো page.html, এটা একটা মানে এই জিনিসটা হচ্ছে একটা নোটপ্যাডে এডিট করা অথবা যে কোনো কোথাও এডিট করার পরে হচ্ছে ওইটা মানে ব্রাউজার ওপেন করে। তো এখন মানে যেই এইচটিএমএল যে ফাইলটার ভিতরে হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, সেগুলো তো আর আমরা ব্রাউজারে দেখি না, মানে যে ট্যাগ ট্যাগ থাকে ওগুলো তো আর দেখি না। তো মানে আসল জিনিসটাই দেখি। তো যদিও মানে এটা কম্পাইলার না, মানে ব্রাউজার কম্পাইলারটাকে অনেকটা ব্রাউজারের কাজের সাথে তুলনা করতে পারো আর কি। কম্পাইলার আসলে যেটা করে সেটা হচ্ছে আম, মানে কম্পিউটার তো আর আমাদের যেই জিনিসগুলো লিখবো আমরা এখানে সেগুলা মানে এক্স্যাক্টলি ওইটাই প্রসেস করতে পারবে না। ওকে হচ্ছে মানে সবকিছু 0-1-এ কনভার্ট করে ফেলতে হবে। তো সেই কনভার্ট করার জন্যই মানে ওই কনভার্সনের কাজটাই হচ্ছে কম্পাইলার করে আর কি। মানে একদম সিম্পল ইয়েতে নিয়ে যায়। মানে যেমন ফার্স্টে হচ্ছে আমরা যেই ল্যাঙ্গুয়েজ গুলো লিখি, মানে নর্মালি যেই ল্যাঙ্গুয়েজ গুলো থাকে, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওগুলা হচ্ছে ওগুলা থেকে আরেকটু সিম্পল একটা মানে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আগে। তারপর ওইটা থেকে হচ্ছে একদম 0-1-এ কনভার্ট করে আর কি। মানে আমরা যেগুলো লিখি সেগুলো থাকে না, মানে ওইভাবে প্রসেস করে না আর কি। তো বুঝা গেছে নাকি আর কিছু বলতে হবে? তাহলে আমরা যে কোডিং করবো ওগুলো কম্পিউটার কিভাবে বুঝবে? ওই মিডলে যে কি বলি, ট্রান্সফার করার যে কাজটা, হ্যাঁ, হ্যাঁ, ওটা রূপের কাজটা যে করে ওটাই কম্পাইলার, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। মানে কেমনে করবে সেটা হচ্ছে সেটা আলাদা একটা প্রোগ্রাম, মানে সেটাও হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। আচ্ছা, না, হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, ওইটাও হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়েছে, মানে যেই কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম, ঠিক আছে। আমরা যে সিতে মানে লিখে হচ্ছে যেই একটা প্রোগ্রামই তো লিখবো, ঠিক ঠিক না? ওই প্রোগ্রামটা কিছু কাজ করবে, তো কম্পাইলারও এরকম একটা প্রোগ্রাম। ওরও মানে কিছু কাজ আছে, যেই কাজটা হচ্ছে মানে একটা টেক্সট ফাইল নিয়ে ওই টেক্সট ফাইলের জিনিসগুলা আহ, দেখে দেখে দেখবে কেমনে সেটা দেখা অনেক ওয়ে আছে, সেটা সি শেখার পরেই বুঝতে পারবা যে একটা টেক্সট ফাইল থেকে মানে কেমনে টেক্সট গুলা নিয়ে ওগুলা ওই টেক্সট জিনিসগুলা নিয়ে কাজ কেমনে করা যায় সেগুলা জানতে পারবে। মানে আসলেই টেক্সট গুলা ওরা একটা একটা লাইন করে করে রিড করে তারপর ওগুলা থেকে মানে আহ, যেমন ল্যাঙ্গুয়েজ গুলা তো আসলে কি যে মানে জাস্ট প্যাটার্ন, ঠিক না? সিনটেক্স মানে নির্দিষ্ট সিনটেক্সে আমাদের লিখতে হয়, তারপরে ওই কম্পাইলার হচ্ছে ওই সিনটেক্স এর প্যাটার্ন গুলা রিকগনাইজ করে হচ্ছে ওইটা অনুযায়ী মানে কাজগুলা করে আর কি। আচ্ছা, তো এখন আমাদের এখন মানে প্রথম ধরো কেউ একজন প্রোগ্রামিং শেখা শুরু করলো, সে হচ্ছে মানে এই ধরনের কিছু জানে না, তখন তার জন্য তো এইসব মানে একবার টেক্সট ফাইলে এডিট করা, তারপরে কম্পাইল করা, এগুলো একটু মানে আহ, একটু মানে কমপ্লিকেটেড হয়ে যায়। তো মানে সেই জন্য মানে কিছু সফটওয়্যার আছে, সেইগুলাতে হচ্ছে থাকে হচ্ছে মানে এডিটর আর কম্পাইলার একসাথে ইন্টিগ্রেট করা থাকে, মানে একসাথে মানে একসাথে ইনস্টল করা থাকে আর কি, যাতে হচ্ছে এইখানে মানে যেমন কোড, আর ওগুলাকে বলা হচ্ছে আইডিই। আইডিই মানে হচ্ছে তোমার
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কি, এটা মানে নাম মনে রাখার দরকার নেই, এমনি নামটা দেখে তো বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে তুমি হচ্ছে ডেভেলপ করবা কিছু একটা, সেই জিনিসটা তো হচ্ছে তোমার প্রোগ্রামটা ডেভেলপ করবা। আর ইন্টিগ্রেটেড হচ্ছে মানে ইন্টিগ্রেট করা থাকবে, মানে একসাথে সাজানো থাকবে। তো যেইটা সাজাইছে সেটা হচ্ছে তোমার টেক্সট মানে এডিটর আর কম্পাইলারটাকে একসাথে করছে, সেজন্য এটাকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট বলতে এটাই আর কি, এনভায়রনমেন্ট বুঝেছে। তো এইরকম আইডি একটা হচ্ছে কোড ব্লকস, আবার আরো কিছু আইডি আছে যেমন টার্বোসি, ওগুলা পুরানো, মানে অনেক আগে ইউজ করতো মানুষ। বর্তমানে সাধারণত সাধারণত কোড ব্লকস ইউজ করে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যাদেরকে দেখছি তারা মানে মোটামুটি কোড ব্লকস দিয়েই করছে আর কি, আমিও করছি ফার্স্টে। তো আমিও, আর কোড ব্লকস মানে ভালোই মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। তো এখন আমিও এখানে মানে কোড ব্লকসে দেখাবো, আর তুমি কোড ব্লকসে করতে পারলে ভালো হয় তোমরা। আর ধরো কেউ যদি মানে, আচ্ছা ওইটা দরকার নেই। উম এটা তো আচ্ছা, এখন কোড ব্লকস কেমনে মানে ডাউনলোড করবা, কোত্থেকে ইনস্টল করবা, কিভাবে, সেগুলা একটু বলে দিই। একজন ওয়েটিং আছে, একটু অ্যাপ্রুভ দেন। ওয়েটিং আছে, ওয়েটিং তো থাকার কথা না মনে হয়। ওয়েটিং থাকার কথা না তো, কারণ আমি ওখানে ওয়েটিং রুম মানে অপশনটা বাদ দিছিলাম, মানে কেউ একজনের পাসওয়ার্ড থাকলে এসে ঢুকতে পারবে। এখন ঢুকবে কি ভাই? ঢুকবে কেমনে? আচ্ছা আমি কি হোস্ট মানে, আচ্ছা হ্যাঁ আমি মনে হয় হোস্ট। আচ্ছা দাঁড়াও, এখানে তো কোনো অপশনও দেখতেছি না। মানে ধরো কেউ একজন মানে ঢুকার জন্য রিকোয়েস্ট দিল, ঠিক আছে, তার রিকোয়েস্টটা কোথায় শো করে? নোটস পিসিতে ভাই, আপনি কি পিসিতে? হ্যাঁ হ্যাঁ PC তে। এখানে হচ্ছে পার্টিসিপেন্টের, এখানে ক্লিক করলে এখানে একটা ইয়া খুলবে, ওটার উপরে দেখাবে যে কে কে আসতে চাচ্ছে, ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুমে এরকম আলাদা কিছু তো নাই তোমার মানে? ওয়েটিং রুম অফ করে দিলে আর দেখা যাবে না। দেখা যাবে না। পার্টিসিপেন্টস এর ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কারা কারা বর্তমানে উপস্থিত আছে আর কারা কারা ওয়েটিং ও রুমে। না না না, হ্যাঁ ঠিক আছে বুঝছি। না আমি হচ্ছে ওয়েটিং রুম এনাবেল করা নাই, সে ঢুকতে পারার কথা। আরেকবার ট্রাই করতে বলো, মানে লিভ মিটিং দিয়ে আরেকবার ঢুকে ট্রাই করতে বলো। পারছে? মানে ওর কি আসলে দেখাচ্ছে যে মানে দা হোস্ট উইল লেট ইউ এন্টার সুন, এরকম কিছু দেখাচ্ছে নাকি লোডিং টাইপের কিছু একটা? আচ্ছা এর মধ্যে আমি হচ্ছে কোড ব্লক কেমনে মানে কোথা থেকে ডাউনলোড করা যাবে সেটা দেখাই। তো কোড ব্লকস ওআরজিতে গেলে এখানে ডাউনলোডসে যাবা। তো ডাউনলোড যাওয়ার পরে বাইনারিজ, এখানে বাইনারিজ আছে, অথবা এত কিছু ভিতর টিতর না গিয়ে আমি ডাইরেক্ট লিঙ্কটাই দিয়ে দিব। তো বেসিক্যালি তোমাকে এই যে এটা ডাউনলোড করতে হবে। যদি তোমার কম্পিউটার 64 বিট হয়
আর অথবা যদি 32 বিট হয় তাহলে এটা ডাউনলোড করতে হবে। এখন 64 বিট নাকি 32 বিট কোনটা বুঝবা কেমনে, সেটা হচ্ছে উইন্ডোজে যদি হয় তাহলে তুমি প্রপার্টিসে মানে এইখানে হচ্ছে তোমার স্টার্টে ক্লিক করলে কম্পিউটার একটা আছে, ওখানে রাইট ক্লিক করলে প্রপার্টিসে যাওয়া যায়। তো ওখানে প্রপার্টিসে গেলে তারপরে তোমার একটা নতুন উইন্ডো খুলবে, সেখানে হচ্ছে তোমার অনেক কিছু র্যাম, সিপিইউ এগুলা হাবিজাবি লেখা থাকবে, অপারেটিং সিস্টেম। ওখানে অপারেটিং সিস্টেমের পাশে হচ্ছে ব্রেকেটে লেখা থাকে 64 বিট না 32 বিট, ওইখান থেকে দেখে নিতে পারো। তো ডাউনলোড করবা ধরো আচ্ছা এটা হচ্ছে উইন্ডোজের জন্য। এখন কেউ যদি লিনাক্স ইউজ করে তাইলে কেমনে করবে সেটা, লিনাক্সের জন্য আরেকটু সহজ আছে, সেটা আমাকে বলিও কেউ যদি লিনাক্স ইউজ করো। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আর কি, উইন্ডোজের মতো, মানে উইন্ডোজের মতো না, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। কেউ যদি ইউজ করে থাকো তাইলে আমাকে জিজ্ঞেস করি আর কি, আলাদা করে, কারণ বেশিরভাগই হচ্ছে ইউজ করে না, তো আলাদা করে দেখানো দরকার নেই। তো ধরো এইখানে যাবা sourceforge.net, যাওয়ার পরে এটা আসবে, তারপরে ডাউনলোড স্টার্ট হবে কিছুক্ষণ পরে। তো ডাউনলোড স্টার্ট হওয়ার পরে ওটা মানে বেসিক্যালি তুমি ফাইলটাতে ধরো ক্লিক করলে মানে save ফাইল দিবা। আচ্ছা আমার তো দরকার নেই। তো ওইটা ডাউনলোড করার পরে .exe তে মানে একটা .exe ফাইল ডাউনলোড হবে, তারপরে ওইটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। এখন ইনস্টলের ধাপগুলো তো আর দেখাতে পারতেছি না। তো কারো যদি ইনস্টল করতে সমস্যা হয় তাহলে ওইখানে গ্রুপে মেসেজ দিও, আমি অথবা অন্য কেউ, মানে যে যে দেখবে আর কি মেসেজ, এক সময় না এক সময় আমিও তো দেখবো, তো হেল্প করার চেষ্টা করবো আর কি। অনেকেই হচ্ছে আমি দেখছিলাম, মানে আমি যখন এই মানে ইয়ে করতেছিলাম, শিখতেছিলাম, তখন হচ্ছে আমার কিছু বন্ধু হচ্ছে ইনস্টল করতে অনেক ঝামেলা হয়েছিল। তারপরে সে হচ্ছে 10 দিন পর্যন্ত কিছু শিখতেই পারে নাই, মানে ইনস্টলই করতে পারে নাই কোডগুলো। তো এটা যাতে না হয় আর কি, তখন হচ্ছে মানুষের শিখাই হয় না শেষ পর্যন্ত। এটা হইলে মানে জানাই আর কি অবশ্যই। তো এখন ইনস্টল করার পরে আচ্ছা প্রথম যখন চালু করবা, আচ্ছা কোড এই ব্লকস ধরনের ডাউনলোড অ্যাপস না করে মোবাইলে নেই? হ্যাঁ বুঝিনি, দুজন একসাথে বলছে তখন। এই ধরনের অ্যাপস মোবাইলে নেই? মোবাইলেরও আছে বিষয়টা, সেটা আমি ওই গ্রুপে দেখলাম একজন দিছে, মানে সিপিবি ড্রয়েড আছে, আর আরেকটা কি জানি ছিল, আমি সিপিবি ড্রয়েড। মোবাইল সি হ্যাঁ মোবাইল সি হ্যাঁ হ্যাঁ এটাও মোবাইল আছে। সিটটা সম্ভবত অফলাইনে ব্যবহার করতে পারবো আমরা, তো এটা হ্যাঁ সুবিধা না? হ্যাঁ তাইলে মানে দুইটাই ইনস্টল করে দেখতে পারো আর কি, মানে এখন তো মানে যেটা তোমার ভালো লাগে আর কি, কোড ব্লক এমনিতে আছে মোবাইলে এরকম। সাপোর্ট করবে না, মানে প্লে হ্যাঁ কোড ব্লকসটা কি মোবাইলে সাপোর্ট করে না? না, ওদের মোবাইল মানে অ্যান্ড্রয়েডের জন্য কোনো মানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য কিছু বানায় নেই ওরা, মানে ওরা মানে এরকম কোনো প্রজেক্ট নেই আর কি ওদের। মানে অ্যান্ড্রয়েড জন্য তো আলাদা আছে, মানে কোড ব্লকসও দরকার নেই আর কি, সেটিংসও তো অনেক আলাদা হবে। তবে একটু বুঝাবুঝি করলে বোঝা যাওয়ার কথা, যে মানে কি করতে হবে, কি মানে কি, অথবা না বুঝলে মানে স্ক্রিনশট দিও আর কি ওখান থেকে, যে গ্রুপের অন্য কেউ যে ইউজ করছে সে হয়তো বা হেল্প করবে তোমাকে। আচ্ছা এখন আচ্ছা কোড ব্লক ডাউনলোড না করে কি হচ্ছে অন্য কোনো উপায়ে কি করা যাবে পিসিতে কোডিং? তোমার করা যাবে, আমি তোমাকে যেটা বললাম যে তুমি ফার্স্টে টেক্সট ফাইলে কোড করে তারপরে কম্পাইল করবা, কিন্তু এখন উইন্ডোজে হচ্ছে এটা একটু মানে ঝামেলা আর কি। উইন্ডোজে সেটা মানে কম্পাইলার অ্যাড করার জন্য অনেক কাহিনী করতে হয়, সেজন্যই হচ্ছে মানে এই আইডি গুলা মানে আসলেই এক্সিস্ট করে, যাতে মানুষের এইরকম ফাস্ট মানে হ্যান্ডেল না করতে হয় আর কি। ওইটা আরেকটু ঝামেলার হয়ে যাবে। তোমার যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাইলে হচ্ছে কি করা যায়, তোমার আসলে মানে সমস্যাটা কি হইতে পারে, মানে ইনস্টল। মানে হ্যাঁ মানে হচ্ছে ইনস্টল করার সময় মানে হচ্ছে
এটা তো আমাদের নিজস্ব পার্সোনাল পিসি না, অফিস থেকে দিয়েছে, এখন হচ্ছে অফিস থেকে পারমিশন নিতে হবে, সেটা তো করা যাবে না। দ্যাটস ওয়াই কোড ব্লকস হচ্ছে, আচ্ছা মানে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে পারমিশন নেওয়া লাগবে, এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। পারমিশন কি আসলে নেওয়া লাগবে? কারণ আমি যতদূর জানি মানে অফিস থেকেও যে ল্যাপটপ গুলা দেয় সেগুলাও হচ্ছে মানে ইনস্টল তো করা যায় মানে আলাদা সফটওয়্যার। আপনি যে উপায়ে বলছেন না ইনস্টল করতে, আমি করছি, মানে ওই উপায় অবলম্বন করছি, কিন্তু ওখানে লেখা আসে যে হচ্ছে ডোমেইনের কাছ থেকে, মেইন ডোমেইনের কাছ থেকে পারমিশন নিতে হবে। আচ্ছা, তুমি যদি পারো তাহলে একটা স্ক্রিনশট গ্রুপে পাঠাইও, মানে আসলে কি বলতেছে, তাহলে আমি হচ্ছে ওইটা দেখে চিন্তা করে দেখবো আর কি। আর যদি কিছু না কিছু একটা তো তোমাকে ইনস্টল করতেই হবে, নাইলে অ্যাটলিস্ট কম্পাইলারটা তো মানে কম্পাইলার আসলে কপি করলেও চলে কিন্তু আহ, হুম। আচ্ছা, তুমি তাহলে তুমি স্ক্রিনশটটা দিও, তারপর আমি তোমাকে হেল্প করবো আর কি, মানে দেখাবো আর কি। চিন্তা ওকে। করে দেখতে হবে। আচ্ছা, আমি একজনকে দেখছিলাম ব্রাউজারে সি সি প্লাস প্লাস কম্পাইলার ও সার্চ দিলে আচ্ছা আচ্ছা। ওখানে অনেকগুলো আসে, ওখানে ও কি হ্যাঁ ওভাবে হ্যাঁ, করা যাবে? অনলাইনেও একটা আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে না ব্রাউজারটা আমার, জি, দেখা যাচ্ছে। id1.com মনে হয়। এই যে হুম, এখানে হচ্ছে অনলাইনে মানে অনলাইন আইডি আর কি এটা একটা। তো এখানে হচ্ছে কোডগুলা লিখবা আর কি, এটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে হচ্ছে সি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে কোডগুলা যা কোড করা সেগুলো এখানে লিখবা, মানে আমি যেগুলো কোড ব্লকসে যা কোড লিখবো সেটা জাস্ট তুমি এখানেই লিখবা আর কি, আর কিছু না। তারপরে হচ্ছে এখানে রান দিবা। এখন প্রথমবার হচ্ছে রান এখানে লেখাটা আসবে, তুমি যখন প্রথমবার রান দিবা তারপরে হচ্ছে এরকম মানে আরেকটা পেজ আসবে। তখন রান দেওয়ার পরে হচ্ছে এফটিডিএন বলতে বোঝা হচ্ছে মানে তোমার কি ইনপুট ছিল না ইনপুট ছিল না সেটা। স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে আউটপুট যদি শো করে আর কি। তো আউটপুট কি নিচে শো করবে? হ্যাঁ হ্যাঁ, এটার নিচে শো করবে। এখন তুমি হচ্ছে এরপরে এডিট করবা কেন, এরপরে এডিট করার এখানে এডিট আছে একটা, এইখানে এডিটটা দিবা। দেওয়ার পরে এরপর থেকে তুমি এখানে যা এডিট করবে, যেমন হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ ধরো এটা লিখলা, তারপরে হচ্ছে উম, এটা দিতে হবে ID1 তাহলে হচ্ছে এইরকম দিতে পারবা। তারপরে এই যে এখানে এটা শো করছে আর কি। তো এখন এখানে আমার একটা প্রশ্ন আছে যে তুমি যেমন যখন মানুষজন এমনি নর্মাল কম্পিউটারে করে তারা হচ্ছে মানে প্রোগ্রাম চলার সময় হচ্ছে নিজে থেকে ইনপুট দিতে পারে। এখন এখানে ইনপুট কি আদৌ ওইভাবে দেওয়া যায় কিনা সেটা আমি শিওর না, মানে তুমি ইনপুট দিলে তারপরে আউটপুট দিবে সেটার বেসিসে ওইরকম দেওয়া যাবে কিনা শিওর না, কিন্তু তুমি এরা হচ্ছে ফাইল হিসেবে দিতে পারবা। যেমন এগুলা হচ্ছে অনেক পরের আর কি, মানে তুমি যখন মানে ফাইল থেকে ইনপুট নেওয়া আউটপুট নেওয়া এগুলা একটু মানে সেন্সিটিভ ব্যাপার। তো সেজন্য ফার্স্টে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার সময় হচ্ছে তোমার ওইভাবে মানে যে একটা কালো কনসোল ওপেন হয় ওখানে তোমার ইনপুট দিতে পারো তুমি, তারপরে ওইটার বেস আউটপুট শো করে। তো ওইটা ওইভাবে করা যায়, কিন্তু তুমি যদি ওইটা না পারো তাহলে হচ্ছে এই মনে করো এটা একটা ফাইলটা থেকে ইনপুট নিবে আর কি, সেভাবে দিতে হবে। এখন এখানে একটু ঝামেলা টাইপের হয়ে যেতে পারে। তারপর আচ্ছা, এটার কি করা যায় সেটা আমি চেক করে দেখবো, আমি দেখিনি আর কি কখনো, এটা ওই জন্য চেক করে আমি যদি কোনো সলিউশন পাই তাইলে বলবো আর কি। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আমি তাহলে ওই সমস্যার স্ক্রিনশটটা গ্রুপে তাহলে পোস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আর কি আছে কেমনে, আচ্ছা হ্যাঁ, এখন আমরা হচ্ছে কোড ব্লকস তো গেল, মানে কিভাবে করব।
ইনস্টল ধরো করে ফেললাম, তারপর হচ্ছে আমরা কোড ব্লকস ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা আসবে, এখানে হচ্ছে তোমার দেখাবে হচ্ছে জিএনইউ সি প্লাস প্লাস কম্পাইলার, এটা ডিটেক্টেড দেখাবে। আর কিছু দেখাবে না মনে হয়, এটা দেখাবে। এটা হইলে মানে ওকে দিবা, এত কিছু মানে এই করার দরকার নেই। ওকে দিলে হচ্ছে এখানে এটা আসবে। তো এরকম আসার পরে হচ্ছে ফাইল নিউ দিবা, এমটি ফাইল দিলা, তারপরে সেভ করে নিলা ধরো। এখন এটা কোথায় সেভ করবা আর কি সেটা জানতে চাইবে, তো কোনো একটা ফোল্ডারে সেভ করবা, কারণ অনেক আজাইরা ফাইলও ক্রিয়েট হবে, তো একটা নির্দিষ্ট ফোল্ডারে এই কোডটা লেখা ভালো আর কি। এটা কি করে? আচ্ছা, তো ধরো এই ফোল্ডারে আমি এটা দিলাম, তো তুমি এটার নাম যে কোনো কিছু হইতে পারে, ডট সি, লাস্টে হচ্ছে ডট সি দিতে হবে, ঠিক আছে? এই পার্টটা ইম্পর্টেন্ট। আর এইখানের পার্টটার নামটা যে কোনো কিছু হতে পারে, জাস্ট স্পেস দিও না আর কি। এরকম করে লিখলে কিছু ঝামেলা হইতে পারে কম্পাইল করার সময়। কিছু কিছু ক্ষেত্রে সবসময় মানে কিছু মানে কিছু সার্টেন ক্ষেত্রে হবে না, কিন্তু ইন জেনারেল ঝামেলা হওয়ার কথা, মানে কার কম্পিউটার সেটিং কিরকম সেটা তো জানি না আর কি। তো স্পেস না দিয়েই লেখা আর কি ভালো, এটা এটা মানে একটু ক্রুশাল বিষয়, কারণ একটা প্রোগ্রাম যখন তুমি কম্পাইল করতে পারবে না তখন তোমার মানে শিখা তো আর প্রোগ্রেস হবে না। স্পেস না দিয়ে তুমি ড্যাশ দিতে পারো এরকম, অথবা এরকম কিছু স্পেস ছাড়া যে কোনো কিছু, আবার এইগুলা টেগুলা দিলে ঝামেলা হতে পারে। স্পেস ছাড়াই দাও না, সমস্যা নেই। কমা টমা দিলে এগুলো আবার বিশ্রী হয়ে যায়। কমা না দিয়ে হচ্ছে এরকম এনি ওয়ান টু এরকম দিতে পারো, পাও তো এনিথিং ডট সি দিয়ে খুলি, সেভ দিলাম। তারপরে হচ্ছে এখন ফার্স্টে একটা মানে ফার্স্টে নর্মাল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখে ফেলি, মানে এটা আমরা তারপরে এক্সপ্লেইন করবো আর কি এটা কিভাবে কি কাজ করতেছে, সাথে সি এর মানে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো বলা হবে। আচ্ছা, এটা লিখলাম। এখন এটা কম্পাইল, এটা মানে ফার্স্টে যে কেউ হচ্ছে বুঝুক আর না বুঝুক, এটা ফার্স্টে এমনি যে কোনো কেউই প্রোগ্রামিং শিখতে গেলে মানে ফার্স্টে না বুঝে চোখ বন্ধ করে এটা বই থেকে দেখে লিখে ফেলে আর কি। মানে এইভাবেই আসলে করে, মানে শিখার তো দুই রকম আছে আর কি, ওয়ে আছে। যে একটা হচ্ছে তুমি ফার্স্টে চিন্তা করে করে বের করবা যে জিনিসগুলা মানে নর্মালি জিনিসগুলা যে কোনো কিছু কেমনে হচ্ছে না হচ্ছে, তারপরে সেগুলাকে তুমি সেগুলোর জন্য কিছু জিনিস ডিফাইন করবা, ডিফাইন করে একটা স্ট্রাকচার মানে টপিক বানাবা আর কি। আর একটা হচ্ছে উম, না যেমন হচ্ছে ধরো উম, ধরো মানে যে কোনো ফিজিক্সের থিওরেম যেগুলো বাইর করে সেগুলো হচ্ছে ধরো এক্সপেরিমেন্ট করলো করলো, তারপরে সেখান থেকে মনে হচ্ছে যে এইরকম করলে এরকম হবে, যেমন দুইটা চার্জ হচ্ছে কাছে নিয়ে আসলে বেশি ফোর্স পাচ্ছে আর দূরে নিয়ে গেলে কম ফোর্স পাচ্ছে। তো সেইখান থেকে হচ্ছে ইনটুইটিভলি মানে আসছে হচ্ছে কিছু একটা, মানে দূরে নিয়ে গেলে যেহেতু কমে যাচ্ছে তো নিচে ভাগ হওয়ার কথা অথবা এরকম কিছু। তো তারপরে হচ্ছে ওগুলার একটা মানে স্ট্রাকচার দিছে যে f প্রপোর্শনাল টু q1, f প্রপোর্শনাল টু q2, আর প্রপোর্শনাল টু মানে আর 1/r²। তো তারপরে এগুলা হচ্ছে মানে ডেফিনিশন দিয়ে দিয়ে অনেক কিছু স্ট্রাকচার বানাইছে, মানে একটা মানে পুরা ফিজিক্সের নতুন ব্রাঞ্চ বানায় ফেলছে মানে ইলেকট্রিকের জিনিসপত্র নিয়ে। তো আরেকটা ওয়ে আছে হচ্ছে তুমি যেমন আমরা যেগুলা মানে ফিজিক্স পড়ার সময় শিখি, যেগুলো হচ্ছে ফার্স্টে সব ডেফিনিশন পড়ে ফেলে, মানে স্টেটমেন্ট এই থিওরেম কি বলছে, এই থিওরেম কি বলছে না বলছে সব শিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বুঝি হচ্ছে ও এটা ছিল এরকম, তো এটা এখানে শিখছিলাম এরকম, তা এটা আসলেই তো আমার মানে আমাদের মানে দৈনন্দিন জীবনের সাথে মিলে যাচ্ছে। যেমন কেউ যদি মানে ছোটবেলায় এটা চিন্তা করে থাকো যে প্রেসার কুকার দেখে যে
এরকম একটা আইডিয়া আসতে পারে যে প্রেসার কুকারের মতো করে এমন একটা কিছু বানাতে পারে যে পিস্টনের মতো করে কিছু একটা ঘোরানোর চেষ্টা করবে, অথবা কিছু একটা মানে ঠেলার চেষ্টা করবে। তো পরে হচ্ছে তুমি বড় হয়ে যখন পড়ছো পিস্টনের এই হাবিজাবি নিয়ে, লিভার টিভার এসব নিয়ে, তখন হচ্ছে আরো মানে বুঝতে পারছো যে আচ্ছা এটাকে এইভাবে আমি ফর্মাল ওয়েতে এইভাবে বলতে পারি। এতদিন যেটা আমি ইনফর্মাল ওয়েতে চিন্তা করে আসছি, মাথায় আমার চিন্তা ভাবনা ছিল সেটাকে এইভাবে ফর্মাল ওয়েতে দেওয়া যায়। তো ওইভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কেউ শিখে না আর কি। আগে তোমাকে এই জিনিসগুলো আগে থেকে জেনেই ফেলতে হবে, তারপরে হচ্ছে তুমি বলতে মানে আস্তে আস্তে বুঝবে আর কি যে কি হচ্ছে। তো এটা এটা এখন কম্পাইল করতে হবে আমাদের। কম্পাইল কম্পাইল আসলে এখানে হচ্ছে তোমার বিল্ড আর কম্পাইলের মধ্যে মানে একটু পার্থক্য আছে, কিন্তু ওই পার্থক্য তেমন ম্যাটার করবে না আর কি আমাদের জন্য। তো তুমি যদি ফার্স্টে বিল্ড দাও, তাহলে জিনিসটা হচ্ছে বিল্ড হবে, এখানে তোমার একটা মেসেজ শো করবে নিচে। এখন নিচে হচ্ছে কারো কারো হচ্ছে কেউ যদি খুলে, নর্মালি হচ্ছে বিল্ড মেসেজে এখানে থাকার কথা, মানে এই ট্যাবটাতেই থাকার কথা, কিন্তু কারো যদি এরকম এটা ওপেন থাকে অথবা এটা ওপেন থাকে, তখন হচ্ছে মানে নিচের মেসেজটা এরকম মেসেজ শো করবে না, মানে অন্য কিছু শো করবে। তো এটা এই, এটা মানে ঠিক রাখতে হচ্ছে বিল্ড মেসেজের ট্যাবটাই ওপেন আছে আর কি নিচে। তাহলে তুমি যদি এরকম কিছু দেখো যে বিল্ড ফিনিশ 0 এরর্স 1 ওয়ার্নিংস, আচ্ছা ওয়ার্নিং হচ্ছে, আচ্ছা এটা আমার ঝামেলা আছে, আরো ঠিক করে নিই। ওয়ার্নিং তোমাদের দেখানোর কথা না। যাই হোক, এখন যদি আমি আবার কম্পাইল করি মানে বিল্ড করি, বিল্ড আসলে কম্পাইলই করে আর কি, কম্পাইল করার সাথে আরো এক্সট্রা কিছু কাজ করতে পারে। বেসিক্যালি বিল্ড কম্পাইল করতেছে আর কি। তো এখানে 0 এরর 0 ওয়ার্নিং দেখাচ্ছে। তো সেজন্য মানে তোমার এটা ঠিক মতো কম্পাইল হয়েছে। এখন তুমি হচ্ছে কম্পাইল তো হয়ে গেছে, কম্পাইল হওয়ার পরে ধরো এই যে এটা তোমার ইনিশিয়ালি এই ফাইলটা ছিল, ঠিক আছে। এরপরে যেটা ক্রিয়েট হয়েছে, আমি হচ্ছে ধরো এগুলা ফার্স্টে ছিল না, এগুলো আমি ডিলিট করে দিই। দাঁড়াও, ফার্স্টে এটা ছিল। এখন তুমি যখন মানে এটা হচ্ছে এই টেক্সট ফাইলটা আর কি। তো এটা তুমি যখন বিল্ড করছো, এটা যদি যখন তুমি বিল্ড করছো, তখন এই দুইটা এক্সট্রা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলটা কি সেটা জানার দরকার নাই, কিন্তু এই ফাইলটা হচ্ছে তোমার উইন্ডোজে হলে উইন্ডোজে দেখবা এখানে এনিথিং ডট ইএক্সি নামে মানে লাস্টে একটা ডট ইএক্সি আসবে। ইএক্সি বলতে হচ্ছে ওইটার ফুল ফর্ম হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, মানে তুমি ওটা এক্সিকিউট করতে পারবে আর কি, মানে রান করতে পারবে বেসিক্যালি। ওইটাকে বাইনারিও বলে। এখন আমি তো শুরুতে বলছিলাম যে সবকিছুকে 0-1-এ কনভার্ট করে ফেলবে। এখন মানে আসলেই 0-1-এ কনভার্ট করে ফেলে, মানে সাথে আরো কিছু থাকবে। বেসিক্যালি তোমার তো মানে কম্পিউটার 0-1 ছাড়া কিছু বুঝবে না, তো 0-1-এ কনভার্ট করে ফেলে। তো ওই জন্য এক্সিকিউটিভ ফাইল গুলাকে সাধারণত বাইনারিও বলে। তো ওইটা হচ্ছে তোমাকে এই জিনিসটা তোমাকে এরপরে রান করতে হবে। এখন রান করার জন্য হচ্ছে তুমি নর্মালি যদি এখান থেকে আহ, মানে যে কোনো এক্সিকিউটেবল ফাইল রান করাতে চাও, তাহলে হচ্ছে এরকম দিবা। কিন্তু মানে উইন্ডোজে হচ্ছে এটা একটু, উইন্ডোজেও এটা একটু করা ঝামেলা আছে, মানে আর কিছু জিনিস দেখাইতে হবে এক্সট্রা। সেগুলো না মানে সেগুলোতে না যাওয়ার জন্য কোড ব্লকস ইউজ করছো। তো কোড ব্লকসে যদি তুমি এরপরে বিল্ডের এখানে কি রান দাও, রানের আগে কিন্তু বিল্ড করতে হবে, কারণ বিল্ড কর মানে কম্পাইল করছো। কম্পাইল যদি নাই করো তাইলে হচ্ছে মানে আসলে রানটা কি করবা, তোমার ওখানে তো ফাইলটাই থাকবে না, এক্সিকিউটেবল ফাইলটাই তো থাকবে না। অবশ্য ফার্স্টে একবার বিল্ড করার পরে চলে আসবে, কিন্তু তুমি যদি কোডে কিছু এডিট করো তারপরে হচ্ছে তোমাকে আবার মানে রিফ্রেশ করতে হবে টাইপের আর কি, তারপর আবার বিল্ড করতে হবে। বিল্ড করার আগে রান দিলে কিছু হবে না মানে। তারপরে হচ্ছে বিল্ড যেহেতু আমরা করে ফেলছি, তো এখন রান দিব।
এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো আর কি। মানে উইন্ডোজেও এরকম হবে, মানে একটা কালো কনসোল আসবে, সেটাকে কমান্ড প্রম্পট বলে না? হ্যাঁ, তো এরকম করে প্রিন্ট হবে আর কি। তো এখন এখানে যখন রান করছিলাম তখন একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এখানে ওয়ার্ল্ড এর পরে মানে ডাইরেক্ট কিছুই ছিল না, ডাইরেক্ট পরের জিনিসগুলো আসা শুরু করছে। তো ওইটাকে হ্যান্ডেল করার জন্য যেটা করে সেটা হচ্ছে নিউল্যান্ড, মানে এটা দেয়। আচ্ছা, এখন হচ্ছে এইভাবে আলাদা আলাদা করে দেখানোর পরে মানে বারবার এই জিনিসটা করা একটু ঝামেলা। তো তুমি যদি বিল্ড এন্ড রান দাও সব সময়, তাহলে হচ্ছে ফার্স্টে বিল্ড করবে তারপর রান করবে, তোমাকে অন্য কিছু মানে এত হাবিজাবি নিয়ে চিন্তা করতে হবে না, মানে সিকুয়েন্সিয়ালি বিল্ড করে রান করবে আর কি। তো এটা যদি দাও তাইলে হচ্ছে এরকম শো করবে, নতুন একটা লাইন আসছে না, সাদা লাইন, সেটা হচ্ছে মানে ওই এক্সট্রা জিনিসটার কারণে হয়েছে আর কি, এই যে স্ল্যাশ এন এর জন্য, ব্যাক স্ল্যাশ এন এর জন্য। আর এটা তুমি যদি দেখো এখানে, এইখান থেকে না করে কিন্তু তুমি এই জিনিসটাও করতে পারো, যেমন এটার লোগো আর এই যে এটার লোগো সেম, তো তুমি ডাইরেক্ট এখান থেকেও ক্লিক করতে পারো। আবার একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেমন এখানে তুমি সাইডে লেখা আছে যেটা, সেটা হচ্ছে F9। তো কিবোর্ডের উপরে দেখবা হচ্ছে তোমার F9 নামে একটা F9 লেখা একটা কি থাকবে, সেটা যদি তুমি প্রেস করো তাহলে কম্পাইল হয়ে যাবে আর কি, মানে কম্পাইল হওয়ার পরে রান হবে। তো অনেক সময় ল্যাপটপে থাকে হচ্ছে যে ফাংশন কি এর সাথে, মানে ফাংশনও থাকে, আবার ওই কি দিয়ে প্রেস করলে ব্রাইটনেস কমে বাড়ে অথবা সাউন্ড কমে বাড়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তোমার কাছে মনে হতে পারে যে F9 টিপতেছি কিছু হচ্ছে না কেন, কিন্তু আসলে ওইটা মানে বলা আছে হচ্ছে ব্রাইটনেস কমাবে অথবা এরকম কিছু। তো তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের কোনায় আর একটা FN নামে একটা কি থাকবে, সেটা প্রেস করে তারপরে F9 টিপতে হবে, তাইলে হচ্ছে জিনিসটা মানে ওই মুডে সুইচ হবে আর কি, তখন করতে পারবা। তো এখন আমরা এটা কি লিখলাম সেটা একটু ডেসক্রাইব করি। তো সব মানে সি প্রোগ্রামে হচ্ছে একটা মানে অবশ্যই একটা মানে ফাংশন থাকবে আর কি, মানে কিছু ফাংশন দিয়ে গঠিত হবে আর কি। তো এখন ফাংশন কি এগুলো পরে জানা যাবে, এগুলো মানে লুপ টুপ অনেক কিছু শেখার পরে তারপরে শেখায় আর কি। এখন ফাংশনের স্পেসিফিক ডিটেলস জানার দরকার নেই, তবে এটা জেনে রাখা যায় যে এটা একটা ফাংশন। তো ফাংশনের ভিতরে হচ্ছে এই সেকেন্ড ব্রেকেট মানে কার্লি ব্রেস যেগুলো আছে, সেগুলোর ভিতরে যা লিখবা সেগুলো হচ্ছে মানে ওই ফাংশনটা কল করলে এক্সিকিউট হবে, মানে একটা একটা করে। তো আচ্ছা, আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে একটা ফাংশন। এখন অনেক ধরনের ফাংশনই হতে পারে, ঠিক আছে, যেমন ফাংশনের নাম এ বি সি, এ বি সি এরকম যে কোনো কিছু হইতে পারে। কিন্তু একটা মানে সি তে হচ্ছে একটা মানে এই নামে মেইন নামে তুমি কোনো ফাংশন ডিক্লেয়ার করতে পারবা না, এটা ইউজ করা যাবে না, মানে এটা হচ্ছে এটার জন্যই মানে ডেডিকেটেড আর কি। সব সি ফাংশনেই হচ্ছে তোমার মানে কম্পাইল করার পরে রান করার সময় সে খুঁজবে হচ্ছে মেইন ফাংশন কোথায় আছে,
ঠিক আছে, মেইন লেখা এরকম ফরম্যাটটা কোথায় আছে আর কি, সেটা চেক মানে খুঁজে বাইর করার চেষ্টা করবে। তো যেখানে পাবে সেখানে হচ্ছে ফার্স্টে এই কার্লি ব্রেসটাতে যাবে, তবে এখান থেকে শুরু করে তোমার এখানে আসবে ফার্স্টে, তারপরে এখানে যেটা লেখা আছে সেটা এক্সিকিউট করবে, মানে এক্সিকিউট করবে মানে এখানে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিছি সেটা প্রিন্ট করছে। যেমন এটাও কিন্তু একটা ফাংশন, ঠিক আছে, কারণ মানে ফাংশনের ভিতরে আমরা হচ্ছে এরকম করে মানে ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর মানে এখানের প্যারেনথেসিসের ভিতরে আর্গুমেন্ট থাকে কিছু, আর্গুমেন্ট হচ্ছে অনেকগুলো হতে পারে, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, এরকম কয়েকটা হতে পারে। এখন এইটার মধ্যে কোনো আর্গুমেন্ট নাই, মানে আর্গুমেন্ট আছে আসলে দেওয়া যায়, তো আমরা দেই নেই আর কি, মানে এটা অপশনাল, ওইটা পরে জানবা, এখন ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো এখানে ভয়েড দিছে মানে হচ্ছে, আচ্ছা ভয়েড এটা আপাতত দরকার নেই, ভয়েড ছাড়াও লেখা যায়, তুমি যদি জাস্ট এরকম করে দাও তাইলে হবে, মানে মেইন এরকম করে দাও তাইলেও হবে। এখন এই এক একটা লাইনকে বলা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে একটা সেমিকোলন দিয়ে। সেমিকোলন বানান ঠিক আছে কিনা জানি না। আচ্ছা, তো এইটা ছাড়া হচ্ছে মানে বুঝতে পারে না আর কি। এখন তুমি, আচ্ছা ওগুলো তো পরে আসি, মানে এটা ছাড়া বুঝতে পারে না। এবং এটাও একটা স্টেটমেন্ট, ঠিক আছে। রিটার্ন 0, এটা মানে রিটার্ন হচ্ছে একটা, মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে মানে এটা এই এই ফাংশনটা আছে না, ফাংশনটা হচ্ছে রিটার্ন করবে হচ্ছে কি সেটা বোঝাচ্ছে আর কি। 0 রিটার্ন করা মানে হচ্ছে প্রোগ্রামটা, মানে প্রত্যেকটা ফাংশনে হচ্ছে যে কোনো কিছু একটা রিটার্ন করে। এখন কাকে রিটার্ন করতেছে সেটা হচ্ছে নির্ভর করে হচ্ছে কোথা থেকে কল করা হচ্ছে। যেমন মেইন ফাংশনের ভিতর থেকে যদি এবিসি ফাংশনকে কল করে কেউ, তো ওই এবিসি এর রিটার্ন ভ্যালুটা হচ্ছে মানে রিটার্ন ভ্যালুটা পাবে হচ্ছে মেইন ফাংশন। তো মেইন ফাংশন রিটার্ন ভ্যালুটা পাবে হচ্ছে মানে সোজা কথা বলতে গেলে যে অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, মানে উইন্ডোজের কাছে যাবে আর কি। তো উইন্ডোজ যদি 0 পায় তাহলে সে বুঝবে হচ্ছে ঠিক মতো সে হয়েছে, মানে ঠিক মতো চলতে পারছে। আর যদি অন্য কিছু পায়, নন জিরো কিছু হইলে হচ্ছে বুঝবে হচ্ছে ঠিক মতো চলে নাই, ঝামেলা হয়েছে। তো তারপরে হচ্ছে তোমার এখন প্রিন্টএফ ফাংশনটা নিয়ে কিছু বলা যায়, যে এখানে হচ্ছে তোমার এই প্রিন্টএফ এর ভিতরে ফার্স্টে হচ্ছে এখানে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং নিয়ে মানে আলাদা আলোচনা আছে, সেটা হচ্ছে তোমার মানে স্ট্রিং টপিকে দেখা যাবে, কিন্তু আপাতত জেনে রাখা যায় যে এটা একটা স্ট্রিং। তো স্ট্রিং এর ভিতরে স্ট্রিং লেখা হচ্ছে এরকম করে দিবে, তারপর হচ্ছে ভিতরে যা থাকবে সেটা একটা স্ট্রিং হবে আর কি। যেমন এভাবে যদি লেখো তাইলে হচ্ছে এটা একটা ক্যারেক্টার হবে, এটা একটা ক্যারেক্টার, এটা একটা, এটা হচ্ছে ক্যারেক্টার, মানে স্পেস ক্যারেক্টার আর কি। তো এগুলা মানে ক্যারেক্টার সম্পর্কে পরে জানা যাবে, জাস্ট বেসিক ওভারভিউটা দেওয়া হচ্ছে। তো লাস্টে যেই ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়েছে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিউ লাইন, মানে একটা নতুন লাইন প্রিন্ট করবে আর কি। এন্টার দেওয়া বেসিক্যালি, মানে টেক্সট এডিটরে এন্টার দিলে যে জিনিসটা হয় সেটা আর কি। তো স্ল্যাশ এন মানে এটা একটা মানে স্পেশাল জিনিস। যেমন তুমি যদি স্ল্যাশ টি দাও তাইলে হচ্ছে একটা মানে ট্যাব প্রিন্ট করবে। ট্যাব প্রিন্ট করা মানে হচ্ছে চারটা পরপর স্পেস, মানে ডিফল্ট হচ্ছে চারটা স্পেস আর কি হয়। এটার মানে হচ্ছে পরপর চারটা স্পেস প্রিন্ট করবে। তারপরে তুমি যদি এখন তোমার
আচ্ছা ওগুলো পরে দেখা যাবে। তো আর কি মিস গেছে একটু দেখি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে তোমার সি তে সি কিন্তু মানে কেস সেনসিটিভ, মানে হচ্ছে তুমি যদি এটাকে মেইন এভাবে লেখো তাইলে কিন্তু কাজ করবে না। যেমন আমরা করে দেখতে পারি F9 এরর দেখাচ্ছে, কম্পাইল হয় নাই, কম্পাইল না হলে রান হতে হবে না। তো আমাদেরকে এটা নিয়ে ঠিক থাকতে হবে। যেমন যদি কেউ মোবাইলে করতে চায় তাইলে হচ্ছে মোবাইলের মানে ডিফল্ট থাকে হচ্ছে একটা ফুল স্টপের পরে হচ্ছে বড় হাতের করে দেয়, যেমন এটা ইন্ট হয়ে যাইতে পারে, কিন্তু ইন্ট লিখলে হবে না, এটা ছোট হাতে রাখতে হবে। তারপরে এটা না দিয়ে করলে কি হবে সেটা দেখাইছি, মানে যে লাস্টে একটা নতুন লাইন আসবে না। এখন ধরো এটা তো একটা স্টেটমেন্ট গেল, এখন আমি আরেকটা স্টেটমেন্ট লিখতে পারি, ধরো মানে আলাদা আলাদা করে লিখি। তারপরে F9 দিলাম। এই যে দেখছো এখানে হচ্ছে স্পেস ছিল একটা, এই স্পেসটাও প্রিন্ট হয়েছে শুরুতে। আর নিউ লাইন দিছিলাম বলে হচ্ছে ওইটা পরের লাইনে চলে গেছে, মানে নিউ লাইন দিছি মানে এন্টার দেওয়ার পরে যা লেখা হবে সেগুলো আর কি। তো তারপরে হচ্ছে এখন আমি যদি এই জিনিসটাকে এটার পাশে লিখি তাইলে কি হবে, তাইলে কি মানে হওয়ার কথা নাকি, মানে তো একই লাইনে জিনিসটা লিখলে কি এরকম চলার কথা নাকি? হ্যাঁ চলবে, কারণ হচ্ছে মানে সিতে তুমি মানে যেখানেই স্পেস দাও না কেন, যেমন এখানে যদি এতগুলা দিয়ে লেখো অথবা এখানে যদি তুমি কোনো স্পেস নাই দাও, মানে অথবা এরকম করে লেখো তারপরও চলবে, কারণ হচ্ছে সিতে হচ্ছে মানে টেক্সট গুলা এইভাবে রিড করে আর কি, যে কার্লি ব্রেসটার পরে থেকে মানে পরের ক্যারেক্টার থেকে তোমার শুরু করবে, শুরু করার পরে এখানে তোমার প্রিন্টএফটা পাইছে, প্রিন্টএফ পাওয়ার পরে প্রিন্টএফ কিভাবে কাজ করবে, প্রিন্টএফ একটা ফাংশন, এটা হচ্ছে তোমার এই এখানে থাকে। আচ্ছা এটার কথা বলা হয়নি, এটা হচ্ছে তোমার মানে দেখে বোঝা যাচ্ছে মানে এখানে কিছু একটা ইনক্লুড করতে বলতেছে। তো এই এই নামে একটা কম্পিউটারে তোমার ফাইল থাকে যেটা হচ্ছে তোমার কম্পাইলারের সাথে মানে কম্পাইলারের মানে কম্পাইলার থেকে, আচ্ছা না কম্পাইলার থেকে আসে কিনা সেটা আমি শিওর না, কিন্তু এটা আরো একটু মানে আছে, মানে বেশ অনেক সময় হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথেই আহ, থাকে আর কি, যেমন লিনাক্স এর সাথেই থাকে এরা। তো এই ফাইলটা ইনক্লুড করতে বলতেছে, এখন এই ফাইলটা ইনক্লুড করতে বলা মানে কি stdio, এটা কিন্তু মানে মানে অনেক সময় স্টুডিও মানে কেউ যদি তাড়াতাড়ি পড়ে যায় তাহলে হচ্ছে এটা এরকম হয়ে, আচ্ছা না এরকম হয়ে যেতে পারে, মানে পরে দেখা যাবে হচ্ছে কম্পাইল হচ্ছে না, তারপরে কি কম্পাইল হচ্ছে না কি সমস্যা খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু স্ট্যান্ডার্ড এসটি, তারপর হচ্ছে আইও ইনপুট আউটপুট, এইখানে হচ্ছে তোমার এই প্রিন্টএফ ফাংশনটা কেমনে কাজ করবে সেটা তোমার ইমপ্লিমেন্ট করা আছে। যেমন তুমি যদি পরে নিজের কোনো ফাংশন লেখো তোমাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক না? তো এটাও তো নিশ্চয়ই ইমপ্লিমেন্ট থাকার কথা, ইমপ্লিমেন্ট করা থাকার কথা। তো সেজন্য হচ্ছে মানে এটা ওই এই ফাইলটাতে থাকে আর কি। এখন এই ফাইলটা আসলেই আমরা দেখতে পারবো, যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানে যা মানে এটা উইন্ডোজে অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু লিনাক্সে হচ্ছে যেখানে থাকে, মানে এটা দেখার উদ্দেশ্য হচ্ছে তুমি আসলে দেখতে পারবা যে এগুলোর ভিতরে আসলে কি আছে। আমি দেখাই, এই যে stdio.h, এটা যদি ওপেন করো তাহলে দেখবা হচ্ছে অনেক অনেক জিনিসপত্র আছে, মানে এটা কি করতেছে না করতেছে, এখানে অনেক ইমপ্লিমেন্টেশন আছে, এগুলোও কিন্তু মানে সি সি ল্যাঙ্গুয়েজেরই, মানে সি ল্যাঙ্গুয়েজেরই সিনট্যাক্স আর কি, সি ল্যাঙ্গুয়েজেই লিখছে এগুলো। এখন যদি তুমি এই যে এখানে হচ্ছে যেমন মানে এই যে এটা একটা ফাংশন ডিক্লেয়ার করছে, ঠিক আছে, এটা ইমপ্লিমেন্ট মানে এটা কিভাবে কাজ করবে ইমপ্লিমেন্টেশন লেখা নাই,
এটা যেখানে আছে সেখানে হচ্ছে এটার ভিতরে আবার আরেকটা মানে আবার কিছু ইনক্লুড করছে, সেগুলো হচ্ছে আবার এখান থেকে আসবে আর কি, stdio2.h। ওগুলোর ভিতরে যাচ্ছি না, কিন্তু মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি আসলে দেখতে পারবা হচ্ছে প্রিন্টার ফাংশন কিভাবে কাজ করে, কিন্তু সাধারণত কেউ দেখে না, আমিও কখনো দেখিনি আর কি, মানে কি দরকার দেখা, ওগুলো নিয়ে পরে দেখা যাবে। তো যাই হোক, তো যেটা সি প্রোগ্রাম যেটা করে সেটা হচ্ছে তোমার এই প্রিন্টএফটা পাইলো এটা কেমনে কাজ করবে, এটার ভিতরে আর্গুমেন্টটা দেখবে। এটা তো একটা আর্গুমেন্ট, ঠিক না? আমি যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে আর্গুমেন্ট মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে আর্গুমেন্টের কথাটা বলছিলাম, সেটা সেটা ছিল আর কি, সেটা হচ্ছে মানে 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 আর্গুমেন্ট তো কয়েকটা থাকতে পারে বলছি, এটাই হচ্ছে মানে ওইটার একটা আর্গুমেন্ট আর কি, আর্গুমেন্ট হিসেবে স্ট্রিংটা পাস করছে। তো এখন এগুলো গেল, তারপর মানে তুমি যে কিছু একটা দেখাতে যাবা যে মানে ফরম্যাট মানে সিনট্যাক্সটা হচ্ছে মানে এই ধরনের ফরম্যাট গুলাকে আসলে মানে আবিধানিক ভাষায় সিনট্যাক্স বলে আর কি, এরকম মনে হয়, সম্ভবত বানান ভুল হতে পারে। এইভাবে করে আউটপুট দেওয়া যাবে নিউ লাইনের জন্য এটা। আর ট্যাব দিলে, আচ্ছা ট্যাব দিলে কি হবে সেটা দেখা যায়। এই যে এখানে 4টা স্পেস প্রিন্ট হয়েছে, 4টা না, এখানে 2টা হয়েছে, মানে এখানে হচ্ছে এই কম্পিউটারের ডিফল্ট ট্যাব হচ্ছে 2টা স্পেস, জন্য 2টা হয়েছে। তারপর আচ্ছা এখন হচ্ছে ভেরিয়েবল দেখবো আমরা। ভেরিয়েবল হচ্ছে মানে তোমার তো ভেরিয়েবল তো বুঝোই যে মানে যেমন এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, মানে যেটা চেঞ্জ হতে পারে আর কি, ম্যাথমেটিক্যালি বলতে গেলে আর কি। তো এখানে ভেরিয়েবল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার কিছু ডাটা স্টোর রাখতে পারবে আর কি, মানে এখন তুমি ডাটাগুলো চেঞ্জ করতে পারবা, সেজন্য ওটার নাম দিছে ভেরিয়েবল। যেমন ডাটা এখন স্টোর করবা কেমনে, আহ, যেমন মানে একটা উদাহরণ দেখা যাক। এখন এটা হচ্ছে তুমি ধরো মানে এটা ডিক্লেয়ার করছো আর কি, যে একটা ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করবে। এখন ইন্ট দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা একটা ইন্টিজার ডাটা টাইপ, মানে সব ভেরিয়েবলই তো একটা ডাটা টাইপের হবে। তো মানে এইটার ডাটা, এই ডাটাটার টাইপ হচ্ছে ইন্ট, মানে ইন্ট হচ্ছে তোমার ইন্টিজার, ইন্টিজার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কি। তো এইখানে হচ্ছে তোমার মানে পূর্ণ সংখ্যাগুলো স্টোর রাখতে পারবে। যেমন ধরো এইটা হচ্ছে তোমার ডিক্লেয়ার করার মানে সিনট্যাক্স আর কি, যে এইভাবে তুমি ডিক্লেয়ার করতে পারবা। ফার্স্টে ডাটা টাইপের নাম, মানে যদি জেনারেলি বলো তাহলে হচ্ছে টাইপ আর ভেরিয়েবল নেম সেমিকোলন। তো এখানে হচ্ছে টাইপের জায়গায় ইন্ট দিছি আর ভেরিয়েবল নেমের জায়গায় এক্স দিছি, মানে এই না এই ভ্যারিয়েবলটার নাম এক্স। এখন ইন্ট ছাড়াও আরো কয়েকটা ডাটা টাইপ আছে, যেমন 4 সি, সি না সি ছাড়াও তুমি যে কোনো কিছু দিতে পারতো, এরকম এরকম কিছু দিতে পারতো। কিন্তু ভ্যারিয়েবল অথবা যে কোনো কিছুর নাম দেওয়ার একটা মানে নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার ফার্স্টে কোনো সংখ্যা দিতে পারবে না। সংখ্যা দিয়েছে না, যে অন্য কালারের হয়ে গেছে, এটা দেখেই বুঝতে পারতো যে মানে একটা কিছু একটা সমস্যা করছে।
মানে শুরুতে সংখ্যা দিতে পারবে না, এছাড়াও যে কোনো কিছু দিতে পারবা। যেমন আমরা ফাইল নাম দেওয়ার সময় দেখছিলাম হচ্ছে এনিথিং এরকম লেখা গেছে, কিন্তু নাম দেওয়ার সময় এরকম লেখা যাবে না, কারণ এটা বলতে আসলে তোমার বিয়োগ চিহ্নই মানে মাইনাস অপারেটর বোঝাচ্ছে। তো এইরকম দিতে পারো, যে এরকম কিছু নাম দিতে পারো, আন্ডারস্কোর দিয়ে লিখতে পারো, কিন্তু শুরুতে নাম্বার থাকা যাবে না, অন্য যে কোনো কিছু থাকা যাবে। আবার এগুলো দেওয়া যাবে না, এগুলা এগুলো দেওয়া যাবে না। এগুলো সম্পর্কে মানে একটা বইতে দেখলে আরো এক্সট্রা জিনিসপত্র জানতে পারবো আর কি। আর যদি দেখা হচ্ছে কিছু একটা মানে কম্পাইল করতে পারতেছো না, একটা নাম দিছো কম্পাইল হচ্ছে না, তাইলে স্ক্রিনশট দিবা অথবা কোডটা দিবা, তো ওখানে আমরা দেখে, আমি যদি দেখে বুঝতে পারি যে এরকম কোন একটা ঝামেলা হয়েছে, তাইলে আমি বলে দেবো যে এইভাবে নাম দেওয়া যাবে না। এটা একটা একটা করে নিয়ম বলতে বলার মানে দরকার নেই আর কি, বইতেও আছে। বই আচ্ছা বই পরে বলবো কোনটা। তারপর হচ্ছে আর কি আছে, হ্যাঁ মানে এক্স দিলা, এটা সি দিলা, তারপরে আরো কিছু আছে যেমন ফ্লোট ওয়াই। ফ্লোট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে এটা আসলে বেসিক্যালি যদি সহজে বলা যায় তাহলে হচ্ছে এটা দশমিক সংখ্যাগুলো স্টোর রাখতে পারবে আর কি। তারপর ডাবল আছে একটা, ডাবল ডাবল হচ্ছে এরকমই এইটার মতোই, যে দশমিক সংখ্যা হলে স্টোর রাখবে, কিন্তু হচ্ছে দশমিকের যদি তোমার একটু ভালো প্রিসিশন পাইতে চাও, যেমন ধরো 1/3 যদি করো তাহলে 0.333 এরকম আসে, তো তুমি হচ্ছে ফ্লোট যদি ইউজ করো তাহলে হচ্ছে মানে থ্রিটা একটু পরে গিয়ে অন্য কিছু হয়ে যাবে আর বেশি স্টোর রাখতে পারবে না। কিন্তু ডাবলটা হচ্ছে তোমার আরো বেশি স্টোর রাখতে পারবে, কি প্রায় দ্বিগুণ। তো এখন প্রায় দ্বিগুণ স্টোর রাখতে পারবে, এটা কিভাবে কি কাজ করে সেটা পরে জানতে পারবা, এখন মানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসলে দরকার নেই। যেমন তোমার প্রশ্ন আসতে পারে যে 1/3 রাখলেই কি হয়। না, আসলে তুমি এইভাবে রাখতে পারবে, এটা তোমাকে নিজেকে বানিয়ে নিতে হবে, কিন্তু সি এর যে ডাবলটা আছে সেটা তোমার হচ্ছে 1/3 এইভাবে রাখে না, ওদের রাখার সিস্টেম আলাদা, যেখানে হচ্ছে যেমন ওরা কিন্তু পাই পাই এর পুরা সবকিছু স্টোর রাখতে পারবে না, ঠিক আছে, পাই এর তো ইনফিনিট ডিজিট, মানে দশমিকের পরে। আবার 1/3 এগুলো হচ্ছে তিন হচ্ছে একদম মানে ইনফিনিট পর্যন্ত রাখতে পারবে না। তো এই বেসিক ডাটা টাইপ গুলা গেল। এখন এই ডাটা টাইপ গুলা দিয়ে তুমি কি করবা সেটা মানে, এখন ধরো এখানে তুমি 10 লিখলা, ঠিক আছে, এটাকে হচ্ছে এটা একটা নাম্বার, ঠিক আছে, এটাকে আরেকটা মানে আবিধানিক ভাষা বলা যায় হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে তো যেটা চেঞ্জ হবে না আর কি। তো এখন একটা মানে বেসিক্যালি বলতে গেলে ভ্যালু বলতে পারো আর কি, ভ্যালু। তো এক্স এর ভ্যালু তুমি এইভাবে অ্যাসাইন করতে পারবা, এটাকে এটাকে অ্যাসাইনমেন্ট বলে আর কি। মানে এই 10টা তোমার এক্সে সেভ হয়ে গেছে। এখন এই জিনিসটা একটু কনফিউজিং হতে পারে, মানে যেমন ধরো সমীকরণে তো আমরা দেখি হচ্ছে মানে সমীকরণ, ম্যাথমেটিক্যাল সমীকরণে আমরা যেটা দেখি সেটা তো তোমার মানে নর্মাল, যে x = 10, যে কথা 10 = x সেম কথা। কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে একটু তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে চিন্তা করো এখানে একটা বক্স আছে, বক্সের ডান পাশে যেটা থাকবে, মনে করো একটা পুতুল আছে, তো ডান পাশে থাকবে হচ্ছে টয়, আর বাম পাশে থাকবে হচ্ছে বক্স। এখন এটার পরে হচ্ছে তুমি ডান পাশের জিনিসটাকে বাম পাশেরটাতে ঢুকাই দিবা, এভাবে চিন্তা করতে পারো আর কি। মানে বাম পাশেরটা ডান পাশে ঢুকবে না, তুমি এটা পরে তোমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কিন্তু আগামী কয়েকদিনের জন্য এইভাবে মাথায় রাখো যে মানে এইভাবে চিন্তা করতে পারো যে এইভাবে হয়ে হবে, এইভাবে। উল্টা লিখলে কিন্তু হবে না আর কি। কেউ যদি মানে ইন্ট 10 = x লেখে তাইলে কিন্তু হবে না আর কি কাজ। তো এটাকে আমরা বলতেছি মানে এটাকে টয় বলছিলাম আর কি, আর এটা ছিল একটা বক্স। তো
তারপরে এরকম করে করতে পারবা। সিনট্যাক্সটা তো আমরা যদি একটু জেনারেলি সিনট্যাক্সটা বলি তাইলে হচ্ছে কোলন, মানে ভ্যালুর জায়গায় এরকম কনস্ট্যান্ট একটা জিনিস বসাবা। কনস্ট্যান্ট না, আসলে তুমি অন্য একটা কিছু বসাতে পারো, সেটা পরে আসতেছে। আর বাম পাশে হচ্ছে তোমার ভ্যারিয়েবল নেমটা থাকতে হবে আর কি। এইভাবে আসলে লিখতে পারবা না, এটা জাস্ট আমি এমনি সি সিনট্যাক্সে লিখিনি, এটা নর্মালি লিখছি আর কি। তো তারপরে ধরো তুমি যদি ক্যারেক্টার দিতে চাও তাইলে হচ্ছে ক্যারেক্টারের ভ্যালুটা হবে হচ্ছে এরকম। যেমন যে একটা ক্যারেক্টার মানে একটা লেটার আর কি, ধরো মানে ইংলিশ লেটার অথবা একটা ডিজিট এরকম কিছু হতে পারে, এগুলাকে একটা ক্যারেক্টার বলে আর কি। তো যেই ক্যারেক্টারটা রাখতে চাচ্ছ সেই ক্যারেক্টারটা লিখবা, তারপরে হচ্ছে ধরো আমি রাখতে চাচ্ছি হচ্ছে কে, কে না ধরো পি দিলাম। এখন পি এর দুই পাশে একটা মানে সিঙ্গেল কোটেশন দিতে হবে আর কি, আর শেষে তো একটা সেমিকোলন লাগবে। তো এটা হচ্ছে মানে ক্যারেক্টার ভ্যালু আর কি। যেমন ইন্টিজারের ভ্যালু হিসেবে তুমি মানে ইন্টিজারের ভ্যালু হইতে পারে মানে এইরকম, আর ক্যারেক্টারের ভ্যালু হইতে পারবে হচ্ছে এইরকম আর কি। কিন্তু আবার ধরো পিটি এরকম দিলে কিন্তু হবে না, এটা কিন্তু মানে এটা উল্টাপাল্টা হবে অথবা কম্পাইল হবে না। ধরো কম্পাইল হয় কিনা চেক করে দেখি। কম্পাইল হয়েছে, কিন্তু এটা আসলে মানে কি করছে সেটা মানে আসলে ক্যারেক্টার জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা জানার পরে বুঝতে পারবা। কম্পাইল হবে কিন্তু আসলে মিনিংফুল কিছু হবে না এটা। তো এখানে শুধু একটা ক্যারেক্টার অথবা ধরো 9 0 এরকম, এগুলোও তো একটা ক্যারেক্টার ঠিক না? তো তুমি যদি এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে ঢুকে দাও তাহলে এটা মানে হয়ে যাবে, ভ্যালু হয়ে যাবে একটা ক্যারেক্টারের। মানে আরো জিনিসপত্র আছে ক্যারেক্টার কেমনে স্টোর থাকে, সেটা পরে জানতে পারবা। আস্কি ভ্যালু নামে একটা জিনিস আছে। আচ্ছা, কই তারপরে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ফ্লোট, দশমিক গুলা কিভাবে হয় এটাকে ধরো তুমি হচ্ছে 9.0 এরকম, মানে ফ্লোট দিতে হলে কিন্তু তোমার পয়েন্ট লাগবে একটা। তো পয়েন্টের ডান পাশে হচ্ছে একটা জিনিস লাগবে আর বাম পাশে একটা জিনিস। এখন এটা না দিলেও হয় অনেক সময়, মানে ডান পাশে কিছু না দিলে ধরে নেওয়া হচ্ছে 0 আছে। তো এরকম দিলেও কম্পাইল হবে। তোমার ধরো এরকম দিলা, এরকম মানে কম্পাইল হবে। এখনো আমরা হচ্ছে কিছু মানে সেভ যে হচ্ছে বুঝতেছি না, কিন্তু মানে প্রিন্ট করলে বুঝতে পারবো আর কি, প্রিন্টের ব্যাপারে আসতেছে। তো আবার ধরো তুমি এভাবেও করতে পারবা, মানে ডিক্লেয়ার করার সময় কয়েকটা একসাথেও করতে পারবা একই লাইনে কমা দিয়ে দিয়ে। কিন্তু তুমি যদি এখানে সি দাও তাইলে হচ্ছে মানে ক্যারেক্টার মানে আম, এটা কিন্তু ইন্টিজার হয়ে গেছে, ঠিক আছে? তুমি যদি এরপরে আবার মানে এটা তো ইনটুইটিভ যে তুমি এটা ক্যারেক্টার হবে এটা এক্সপেক্ট করতে পারো না। আচ্ছা যাই হোক, তো এখন তুমি এখানে হচ্ছে এই এক্সটা ইউজ করে ফেলছো, ওয়াই জেড এগুলো ইউজ করে ফেলছো। এখন তুমি যদি ক্যারেক্টার এক্স এভাবে ডিক্লেয়ার করতে যাও তাইলে হচ্ছে এটা কম্পাইল হবে না আর কি। এখানে এরর দেখাচ্ছে, এই লাইনে এরর আছে। আর তুমি এখান থেকেও মানে বাই করতে পারবা আসলে কি এরর হয়েছে। এখানে লেখাই আছে যে কনফ্লিক্টিং টাইপস ফর এক্স, পরেই বোঝা যাচ্ছে যে মানে এটা আর এটা কনফ্লিক্ট করছে, মানে এটাই নাকি ক্যারেক্টার সেটা বুঝতেছে না। তারপর এখন এগুলা তুমি প্রিন্ট করবা কিভাবে? আচ্ছা, প্রিন্টটা দেখায় আজকে ক্লাসে সবাই মনে হয়। ফার্স্টে আমরা মানে প্রিন্টের ভিতরে মানে স্ট্রিং আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে হবে, ঠিক না? তো সেজন্য আমরা ফার্স্টে মানে ডাবল কোটেশন এটা দিয়ে দিছি। তো এখন ভিতরে আমরা কি লিখবো, মানে যে এক্স লিখলে কি হয়ে যাবে নাকি? ধরো এখানে আমি int x = 6 দিলাম। তো
এইভাবে লিখলে কি হয়ে যাবে নাকি? না, এভাবে লিখলে তো হবে না। এটা তো স্ট্রিং হয়েছে, স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়েছে, মানে স্ট্রিংটাই প্রিন্ট হয়েছে, মানে এটা তো একটা ক্যারেক্টারটাই প্রিন্ট করছে। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি ধরো এখানে তুমি পার্সেন্ট দিবা, তারপরে ডি দিবা। এখন কেন দেওয়া হয়েছে, কখন কি দেওয়া হবে সেটা পরে জানা যাবে। এখন এভাবে দিতে হবে। এখন এটা দিলে কি হয় দেখি 6 প্রিন্ট হলো। তো এখন এটা যে প্রিন্ট হইলো, মানে কেমনে হইলো, এখন আমি হচ্ছে পার্সেন্ট দিয়ে, মানে এই পার্সেন্টটা ছাড়া যে কোনো কিছু হচ্ছে তোমার ক্যারেক্টার। আরো কিছু জিনিস আছে, যেমন ব্যাকস্ল্যাশের পরে আমরা এন দিলে দেখছি অন্য কিছু, এন প্রিন্ট না হয়ে অন্য কিছু প্রিন্ট হয়েছে। এগুলা মানে স্পেশাল কিছু ক্যারেক্টার আর কি। সেগুলো তোমার যাতে স্পেশাল কিছু ক্যারেক্টার ডিফাইন করে রাখছে, যেগুলো ডিটেক্ট করলে বলতে পারবে হচ্ছে এইভাবে এইভাবে এই কাজগুলো করতে হবে। যেমন তুমি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার কোনো না থাকতো, তাহলে বুঝতো কেমনে যে কোথায় প্রিন্ট করতে হবে, নাকি জাস্ট এটাই প্রিন্ট করে দেবে। তো এখন এটার পরে ডি দেওয়ার মানে হচ্ছে তুমি ইন্টিজারটা প্রিন্ট করতে চাচ্ছ। আর এই ডিটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। মানে বইয়ের ভাষায় বললে আর কি, ফরম্যাট স্পেসিফায়ার বলতে মানে এটা তো মানে পরে বোঝা যাচ্ছে যে মানে ফরম্যাট কে স্পেসিফাই করবে, এটা মানে এক্সটাকে তুমি কোন ফরম্যাটে প্রিন্ট করতে চাচ্ছ সেটা স্পেসিফাই করে দিলা আর কি। আর ওই ফরম্যাট স্পেসিফায়ারের আগে তোমাকে পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট না দিলে হচ্ছে বুঝতে তো পারবে না, মানে জাস্ট ডি প্রিন্ট হয়ে যাবে। এখন ইন্টিজারের জন্য ডি, এখন এটা তো প্রিন্টে দেখাছিলাম। এখন ধরো ক্যারেক্টারের জন্য কি হবে, এটা আমরা ধরো প্রিন্টার পার্সেন্ট ডি সে দিলাম। মানে আচ্ছা, এখানে কিন্তু কমা দিয়ে তারপরে এক্স দিছি এরকম, মানে এটা হচ্ছে সিনট্যাক্স আর কি। সিনট্যাক্স না, আসলে তুমি যদি ফার্স্ট জিনিস দেখো যে আমরা আর্গুমেন্ট 1 কমা আর্গুমেন্ট 2 এভাবে দিছিলাম, মানে এটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট আর কি, প্রিন্টএফ ফাংশনটা ওইভাবে, আসলে ওইভাবেই আর কি হয়। তো ক্যারেক্টার প্রিন্ট করার জন্য এটা কি হয় কিনা দেখি আমরা। আচ্ছা, এখানে নিউ লাইন দিয়ে নেই একটা, মানে নিউ লাইন যে এখানে আসলে দিতে পারছি সেটার মানে কারণটা কি, মানে এর পরে এইভাবে দিলাম। আসলে জিনিসটা হচ্ছে তোমার তুমি যে কোনো জায়গায় এক্সটাকে প্রিন্ট করতে পারো। যেমন তুমি এখানে দিতে পারো হচ্ছে এরকম, তুমি যদি এরকম দাও তাহলে হচ্ছে এই পার্সেন্ট দিয়ে যেই পজিশনে লিখছো তুমি, সেই পজিশনটা জাস্ট পার্সেন্ট ডি এর জায়গায় এক্স দিয়ে রিপ্লেস হয়ে যাবে। মানে এখানের ক্ষেত্রে এরকম আর কি, এরকম লাস্ট একটা নিউ লাইন দেই যাতে সুবিধা হয়। এই যে ভ্যালু অফ এক্স ইজ 6, মানে পার্সেন্ট ডিটা জাস্ট এক্স এর ভ্যালু দিয়ে, মানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এখন এখানে কিন্তু এস প্রিন্ট করে নাই, 115 কেন প্রিন্ট করছে, এটা হচ্ছে এস এর আস্কি ভ্যালু 115, আর আস্কি ভ্যালু নিয়ে পরে শেখানো হবে কিরকম, মানে কিভাবে কাজ করে। আর হ্যাঁ, কিন্তু তাহলে আমরা মানে এস কিভাবে প্রিন্ট করবো আসলে, তো সেটার জন্য হচ্ছে ডি যেমন ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার ছিল, তেমন ক্যারেক্টারেরও হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, সেটা হচ্ছে সি। এখন প্রিন্ট হয়েছে ঠিক মতো, মানে আলাদা আলাদা ডাটা টাইপের জন্য আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার আছে। এখন তুমি যদি এক্সাক্ট ফরম্যাট স্পেসিফায়ারটা না লেখো তাহলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে, মানে উল্টাপাল্টা শো করবে, আর ঠিক মতো লিখতে হবে আর কি জন্য। এখন তারপরে হচ্ছে ক্যারেক্টার, তারপরে ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এফ, মানে এখানে জাস্ট এফ দিলে তুমি ওইখানে ফ্লোটের যে ভ্যারিয়েবলটা সেটা লিখে দিলে হয়ে যাবে। আর মানে এটা আমি জাস্ট এমনি নরমাল লিখতেছি। ও আচ্ছা, এগুলো কি দিচ্ছি সেটা আমি বলি নাই। এই যে দুইটা স্ল্যাশ দিয়ে হচ্ছে এরপরে যা লিখবা সেগুলো হচ্ছে তোমার আসলে কম্পাইলার ওগুলো আসলে স্কিপ করে যাবে, মানে তুমি জাস্ট কোড বোঝার জন্য
সাধারণত মানুষজন এগুলো লেখে, এগুলাকে বলে হচ্ছে কমেন্ট। কমেন্ট করছে আর কি, যেমন তুমি একটা কেউ যদি একটা এসে লেখে তো সেখানে কাউকে রিভিউ করতে বললো, সেখানে রিভিউ করার পরে ধরো গুগল ডকে দিছে যে ওখানে রিভিউ করতে বলছে, তো ওখানে হচ্ছে সাইডে একটা নোট লেখা যায়, নোট অথবা কমেন্ট, তো ওই রকম আর কি, যে সাইডে তুমি কমেন্ট লিখতেছো এটা সম্পর্কে তোমার মতামত কি। আর এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, চার্ট টাইপের একটা করার জন্য। তারপর ডাবলের জন্য এলএফ, মানে তুমি যদি দাও তাইলে হচ্ছে মানে এইভাবে লিখতে হবে আর কি, পার্সেন্ট এলএফ। তারপর হচ্ছে আর কি আছে, আর 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 তো তেমন কিছু নাই, বেসিক ডাটা টাইপ গুলো হচ্ছে এইগুলা। আর আর ডাটা টাইপ নিয়ে আরো সামনে শেখানো হবে। তো আজকে ক্লাসে এতটুকু থাক, আমার খিদে লাগছে অনেক। তো আচ্ছা হ্যাঁ, বই যেটা মানে যা পড়াইলাম সেগুলোর জন্য মানে ফলো আপ করার জন্য কি বই পড়বা, সেটা হচ্ছে টিচ ইউরসেলফ সি। অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসগুলো করার আসলে দরকার নাই, তো মানে তুমি যদি মানে ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে মানে বইয়ের বাইরে আলাদা একটা পয়েন্ট অফ ভিউ দেওয়া, যে কিভাবে তুমি জিনিসটা বুঝতে পারো। আর বইতে অনেক সময় মানে হচ্ছে কিছু মানে এইরকম খাতা কলম দিয়ে বোঝানো একটু মানে তোমার শেখার জন্য ভালো আর কি। আর তুমি বই যাই হোক এমনি বই যেটা পড়তে যদি পড়তে চাও তাহলে হচ্ছে পড়তে পারো হচ্ছে সি। রাইটার হচ্ছে এটা, এটার বানানটা ঠিক না হইতে পারে। এটা এখন আমি যদি পিডিএফটা পাই আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিব। আর যদি পিডিএফ পিডিএফ পাওয়া যাবে সম্ভবত। আর যদি কেউ বইটা চাও আর কি হার্ড কপি, হার্ড কপি থাকা আসলে ভালো, কারণ মানে ভালো আর কি, জাস্ট গুড প্র্যাকটিস। তো বইটা যদি কেউ কিনতে চাও তাহলে পুরানো বইয়ের দোকানে থাকে অনেক সময়, যেমন চকবাজারে অমর বইঘর অথবা ঢাকায় নীলক্ষেত, এগুলাতে পাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকে। কালকে মনে হয় রুবাইয়ের ক্লাস নেবে। ঠিক আছে, বাই।